দর্শক, এই মুহূর্তে সূর্যটা বেশ চোখ রাঙাচ্ছে, কিন্তু গতকালের শেষ বিকেলের যে অবস্থা সেটা কিন্তু এরকম ছিল না। প্রচণ্ড রকম বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টিতে বইমেলার কি হাল হকিকত হয়েছে সেটা আমরা জানবো। তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং চিরাচরিতভাবে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে হিমাতুল জান্নাত হিমি। এবং হিমি, গতকাল কিন্তু সন্ধ্যার পরে মানে মুষলধারে বৃষ্টি নেমেছিল এবং যখন বৃষ্টি নামে তখন কিন্তু আমার ভিতরে আসলে একটা শঙ্কা কাজ করেছিল যে বইমেলার অবস্থা কি। কারণ এই বইমেলা একটা শঙ্কা নিয়ে শুরু হয়েছে, কিন্তু তারপরে যেটা হয়েছে যে একদম বইমেলা যেদিন শেষ হবে তার একদিন বা 2 দিন আগে এই বৃষ্টিটা একদমই আসলে অনাকাঙ্ক্ষিত ছিল, কারণ শুরু থেকে সবাই এই মৌসুমে এসে বৃষ্টির দেখা না পেয়ে যায় এই একটা ভয় আসলে ছিল। কিন্তু দেখা গেল যে না, পরবর্তীতে আমরা বেশ শেষের দিকে চলে এসেছি, যে সবাই ভেবেই নিয়েছিল যে না, মনে হয় এবারের মতো দুর্যোগটা আমরা দেখব না। আবহাওয়ার যে পরিস্থিতি, বৃষ্টি হলে বইমেলাটা যে মলিন হয়ে ওঠে, সেই পরিস্থিতিতে হয়তো বা আমরা এবার আর পড়তে পারবো না, এই একটা আশাবাদ কিন্তু আমাদের মধ্যে ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে আসলে এই পরিস্থিতিটা আমাদের মনকে আরো আসলে কষ্টদায়ক করে তোলে, কারণ বইগুলো যখন ভিজে যায়, বইয়ের লেখাগুলো গল্পগুলো যখন ভিজে যায়, আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমরা একটু শুনতে চাই, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রথমে, গতকাল তো আসলে বৃষ্টি ছিল এবং মুষলধারে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিও পড়েছে। বইয়ের আসলে কোনো ক্ষতি হয়েছে কিনা, বা ওই সময় ছিলেন কিনা, বা কিভাবে আসলে রক্ষা করেছে? সময় তো ছিলামই, বইয়ের ক্ষতি হয়েছে, বাট আমাদের মানে তেমন একটা বেশি হয়নি। কারণ হচ্ছে স্টলের মুখ ভেদে আর কি এক এক স্টলের ক্ষতি হয়েছে। যেমন এই পাশে স্টলের 2 পাশেই মুখ ফাঁকা ছিল, এদের ব্যাপক ক্ষতি হয়েছে, পিছনে যাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদেরও যে একেবারে হয়নি মানে এমনটা না, হয়েছে, কিছুটা হয়েছে। এবার আসলে বইমেলার এই গল্পটা তো শুনলাম এবং আমরা এবার একটু লেখকের সাথে কথা বলবো। 2জন লেখক আছে, হিমি আপনার পাশেও একজন আছে, তার সাথেও আমরা কথা বলতে চাই, এবং আমার সাথেও একজন আছে, তার সাথেও কথা বলতে চাই। আমার সাথে আছেন তানজিল সুচিরা। আবার একটি সকাল আছে কাল। কেমন আছেন সেটা আগে জানতে চাই। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বইমেলায় আসলে সবাই ভালো থাকে, এবং আমাদের সাথে আরও একজন আছেন শোয়েব আল হাসান, বকুল বাহা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হিমি, 2টো বই, 2জন লেখক, আপনার কারো কাছে আসলে কোনো প্রশ্ন আছে? আমি আসলে সকালটা দিয়ে একটু যদি শুরু করতে চাই, আবার একটি সকাল আছে কাল, আমাদের আসছে সকালগুলো আসলে কেমন? আসছে সকালগুলো এখন আসলে আসছে সকাল যদি বলেন তাহলে তো বলতে হবে ভবিষ্যতের। হ্যাঁ, কারণ ভবিষ্যৎ আসলে কেমন হবে আমরা তো জানি না, কিন্তু আমরা অবশ্যই আশা করতে পারি যে আমরা এখন যে আজকে যেরকম আছি, বা হয়তো এমন হতে পারে আমরা এখন একটা খারাপ সময় বা খারাপ অবস্থা বা পরিস্থিতি যাচ্ছি, আমরা আশা করতে পারি যে সামনের সকালগুলো ভালো হবে। আর যদি বইমেলার আসছে সকাল বলেন, তাহলে আমাদের বইমেলা এই বছর তো জমেনি। হ্যাঁ, আমরা সবাই পাঠক, প্রকাশক, লেখক সবাই আসলে কম বেশি হতাশ। তো আমি বলবো যে আমার এই গল্পের যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে আবার একটি সকাল আছে কাল, মানে হচ্ছে গিয়ে আগামী আজকে হয়তো হয়নি, বা আজকে যেই খারাপ পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি বা অসময় দিয়ে যাচ্ছি, সেটা হয়তো আমরা কাটিয়ে উঠবো। আজ হয়নি তো কি হয়েছে, কাল হতেও তো পারে, কারণ আবার একটি সকাল আছে কাল। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই যে আবার একটি সকাল আছে কাল, যে চরিত্র, আপনি চরিত্র সৃষ্টি করতে ভালোবাসেন এবং এই চরিত্রের নাম দিয়েছেন আপনি নিয়তি। নামটা কেন আসলে নিয়তি দিলেন? নামটা নিয়তি দিয়েছি কারণ এখানে গল্পটা আসলে প্রথম দিকে কিছু পড়লেই বোঝা যাবে এখানে যে চরিত্র অনেকগুলো আছে, এর মধ্যে যে একটা চরিত্র হচ্ছে নিয়তি। সেই মেয়েটা যখন যেদিন সে জন্ম নেয় সেদিন সকালবেলা তার বাবার মৃত্যু হয়, মানে অ্যাক্সিডেন্টে মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু হয়, এবং বিকালে মেয়েটার জন্ম হয়। তো যেটা হয় আমাদের দেশের মানে আমাদের দেশের প্রেক্ষিতে যেটা হয় যে বাবা মারা গেল আর আজকে মেয়েটা জন্ম হলো, অপয়া একটা কথা চলে আসে আমাদের দেশের সমাজে। এটা এখন আমরা কিন্তু আসলে কাটিয়ে উঠতে পারিনি। তো এই মেয়েটা নিয়তির বেলাতে তাই হয়েছে, এক একজন এক এক কথা বলে যে বাপ মারা গেল, জন্মালো, ওর অপয়া, অমুক তমুক, বিভিন্ন আত্মীয় স্বজনদের মধ্যে কথা। তো একটা সময় এই মেয়েটারই বড় ফুপু মেয়েটাকে বলে, বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলে যে বাচ্চাটার কি দোষ, ও তো মাত্র জন্মাইছে, এটা তো ওর নিয়তি। এরপর থেকেও নামটা হয়ে যায় নিয়তি। আমি এই কারণে আসলে জানতে চাইলাম যে এই যে নিয়তি আসলে যে কারণে তার নাম হয়ে উঠলো, এই যে অপয়া, এই যে আমাদের দেশের প্রেক্ষাপটে, মানে আমরা চাই যে লেখকদের লেখা থেকে যেন এই জায়গাগুলো আসলে আস্তে আস্তে সরে যায়, কিন্তু এই যে 54 বছরের বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে কি বলছে?
হ্যাঁ, 54 বছরের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি বলেন তাহলে আমি বলবো এই জায়গা থেকে আমরা আসলে অনেকখানি সরে গেছি। হ্যাঁ, এখনকার যে জেনারেশন, আমি যদি বলি যে আমিও বা আমাদের জেনারেশনও কিন্তু এখন এই ধরনের চিন্তা থেকে আমরা অনেকখানি সরে আসছি। আমাদের পরের জেনারেশন বা জেনারেশন জেড যেটাকে আমরা বলবো, তারা কিন্তু এই ধরনের এইসব বিষয় একেবারে ভাবেই না। তারা এগুলো কখনো একেবারে ইয়েই করতে পারে না যে এই কারণে এই মেয়েটার এই একটা দুর্ঘটনার কারণে বা বাবার মৃত্যু বা অনেক সময় জন্ম নিতে গিয়ে মা মারা যায়, তখন তো অপয়া বলা হতো একটা সময়। এইগুলা মানুষ যে বলে বা বলতে পারে, এটা আসলে এখনকার জেনারেশন একদমই চিন্তা করতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে আমরা এই কি বলবো, এই খারাপ বা বাজে এই যে চিন্তাটা, এটা থেকে আমরা অবশ্যই সরে আসবো। হিমি, আপনি একদম চুপ করে আছেন। আমি আসলে বকুল বাহা বইটি দেখছিলাম এবং আমাদের সাথে সেই বইয়ের লেখকও আছেন সোয়েব আল হাসান। আচ্ছা, আমি আপনার আসলে বইয়ের শেষের প্রচ্ছদটাই দেখছিলাম। এখানে আসলে লেখা আছে যে আপনি একজন ভীষণ ইতিবাচক ও স্বপ্নবাজ মানুষ। স্বপ্নবাজ, এটা ঠিক আছে, কিন্তু এই যুগে এসে আসলে মানুষ কতটা ইতিবাচক আসলে থাকতে পারে? আমার কাছে মনে হয় এটা ডিপেন্ড করে একজন মানুষের মানবিকতার উপর। যে আপনি যদি আমি বলতে চাই, যে কোনো একটা বিষয়ই আছে, যেমন এবারের বইমেলা হচ্ছে, সবাই বলছে খুবই নেতিবাচক বইমেলা জমছে না, কিন্তু তারপরেও আপনি যদি দেখেন অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষে বইয়ের মানুষ, তারা কিন্তু কোনো না কোনোভাবে সামহাউ দে উইল ফাইন্ড দ্য বুকস। সুতরাং তারা কিন্তু বই খুঁজেই নেবে। সুতরাং অনেক খারাপ কিছু আছে, খারাপ কিছুর মধ্যেও আমি হয়তো এটার পজিটিভিটি খুঁজছি, আমি এটার ইতিবাচকতা খুঁজছি। এই জন্যই আমি আমার লাইফের অনেক ধরনের অবস্ট্যাকেল আসে, অনেক ধরনের ঘাত প্রতিঘাত আসে, প্রত্যেকটা সময় আমি চেষ্টা করি ভালো থাকার। প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমি ইতিবাচকতা খুঁজি। হয়তো অনেক বেশি নেগেটিভিটি আছে, বাট আই ফোকাস অনলি পজিটিভিটি। এই ইতিবাচকতা কি আপনার লেখার মধ্যেও ফুটে ওঠে? বকুল বাহা আসলে কতটা ইতিবাচক এবং এর মধ্যে নেতিবাচক কিছু আছে কিনা? এর মধ্যে নেতিবাচকতা খুবই কম। এটা খুবই একটা ইতিবাচক, কারণ এটা গত বছর যখন প্রকাশিত হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত আমি শত রিভিউ পেয়েছি, এবং এটা খুবই একটা মোটিভেশনাল একটা বই। বইয়ের যে মেইন চরিত্র বকুল বাহা নিয়ে অনেকে আমাকে কিউরিয়াসিটি ছিল যে কেন বাহা মানে কি? বাহা মানে হচ্ছে ফুল। এটা হচ্ছে একটা সাঁওতালি শব্দ। বাহা মানে হচ্ছে ফুল, বকুল ফুল, মানে বকুল একটা মেয়ে, এবং সেই মেয়েটা ফুলের মতো একটা মেয়ে। সেই মেয়েটা তার যে পার্সপেক্টিভে সে বড় হয়, একটা খুবই প্রত্যন্ত একটা জায়গা, সেই জায়গা থেকে সে যখন উঠে আসে, তার যে সিচুয়েশন, তার যে সমাজ ব্যবস্থা, বিভিন্ন ধরনের অবস্ট্যাকেলগুলোকে সে বিভিন্ন ওয়েতেই মিটিগেট করে নিজের মতো করে। সো সেইখান থেকে ধাপে ধাপে একটা পর্যায়ে থাকে না, অনেক সময় আমরা একটা কথা বলি শেকড় থেকে শিখরে যাওয়া। সো বকুলের ব্যাপারটা ছিল এরকম, যে একটা মেয়ে কিভাবে শেকড় থেকে শিখরে পৌঁছাতে পারে। সুতরাং এই বইটা যারা পড়েছে, আমি বললাম যে শত রিভিউ পেয়েছি, যে তারা বলেছে যে ভাই এই বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আই শুড রিড দ্য বুকস অ্যাগেন। মানে আমার মনে হয় তারা এটা বলেছে যে এইরকম ধরনের বই হয়তো আমি আবার পড়তে চাই, কারণ এই খুবই ইন্সপায়ারেশন একটা বই। দারুণ। এবং আপনার কাছে আমি জানতে চাইবো, যে আবার একটি সকাল আছে কাল, কি ধরনের বই, কি বলতে চেয়েছেন? হ্যাঁ, এটা একটা বর্তমান কাহিনী বা সমকালীন কাহিনীর উপর ভিত্তি করেই লেখা বই। মানুষের হাসি কান্না আনন্দ ভরপুর, প্রেম বেদনা সব মিলানো একটা বই। মানুষের জীবনের কাহিনী নিয়েই লেখা আসলে। হ্যাঁ, নামটাই আসলে গল্পের অনেকখানি বলে দেয় যে আবার একটি সকাল আছে কাল। তার মানে কি, সকাল মানে কি একটা নতুন দিন, নতুন কিছু পাওয়ার আশা, নতুন কোনো স্বপ্ন। তো যেটা হয় যে আমি বললাম যে অনেক খারাপ মানুষের জীবনে আসে, সবার জীবনে কিন্তু খারাপ সময় খারাপ পরিস্থিতি কম বেশি আসে আর কি। তো আমরা যেন হতাশ না হই। হ্যাঁ, আমি আমার এই গল্পের মধ্যে দিয়ে আমি আসলে এটাই বোঝাতে চেষ্টা করেছি, এবং এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে যে খারাপ সময় আসছে বা অনেক সময় আমরা হয়তো কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করছি, সে আমার কাছে আবার ফিরে আসবে। হ্যাঁ, এই বিষয়ে আমরা যেন হতাশ না হই যে হ্যাঁ আজ হয়নি তো কি হয়েছে, আজ হয়তো আমি পাইনি, যেই সুসময়টার জন্য আমি অপেক্ষা করছি বা ভালো সময়টার জন্য অপেক্ষা করছি, অথবা যে ব্যক্তির জন্য আমি অপেক্ষা করছি তাকে হয়তো আমি প্রতিদিনই আমি অপেক্ষা করছি, সে হয়তো আমার কাছে আবার ফিরে আসবে। বাট আসছে না তো কি হয়েছে, আজ আসেনি তো কি হয়েছে, আবার একটি সকাল আছে কাল হতেও তো পারে। মানে এখানেও আসলে ইতিবাচক মনোভাবই আমরা দেখতে পাচ্ছি। একদম বিরতিতে চলে যাব, একটু জানতে চাই যে আজবের লেখকরা আসলে কতটা আজব, নাকি তাদের পংক্তিমালা এতটাই শক্তিশালী যে তারা আসলে ভীষণ রকম গজব? খুবই সুন্দর বলেছেন নীল ভাই। না, আসলে আজবের যে সমস্ত মানুষগুলো রয়েছে, আমি অনেকগুলো প্রকাশন থেকে আমার বই বের হয়েছে, এখানেও 3টা বই রয়েছে। তো আমি যেটা বলবো যে আজবের যারা রাইটার সার্কেল যারা আছে, দে আর সো মাচ কোঅপারেটিভ, এবং এখানে ভাই ব্রাদার সার্কেল আসলে। হ্যাঁ, এবং এরা আমরা যখন এখানে
এখানে কাজ করি আমার কাছে এরকম মনে হয় না যে হ্যাঁ প্রকাশক, লেখক বা আমাদের যে পাঠক সব কিছু মিলে একটা পরিবারের মতো একটা একটা সুন্দর একটা গণ্ডি তৈরি হয়েছে এবং সব ক্রিয়েটিভ মানুষজনের বাস এখানে। মানে বলতে পারি যে আজবে আসলে ভালোবাসার গজব নাজিল হয়েছে। এবং এই ইতিবাচক মনোভাব নিয়ে যাদের দুজনের সাথে আমরা কথা বললাম, দুজনের ভিতরে কিন্তু ইতিবাচক মনোভাব, এবং এই ইতিবাচক মনোভাব নিয়ে আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছে হিমাতুল জান্নাত হিমি, আর আমার সাথে আছে নীল মাহবুব। হ্যাঁ, আমি চাইলাম যে এবার দুটো নামই আসলে হিমিই বলুক, কারণ হিমি আসলে কখনোই দুটো নাম একসাথে বলে না, কারণ তার কথা বলতে মনে হয় খানিকটা কষ্ট হয়। কষ্ট হয় হিমি? না, কষ্ট হয় না, তবে একেবারেই হয় না বলা যাবে না, রোজার মাস যেহেতু, তাই একটু হলেও কষ্ট হয়। কিছুক্ষণ আগে আমরা আসলে মেলার বাইরে ছিলাম, মানে স্টলের বাইরে ছিলাম, এবং এই মুহূর্তে আমরা একটি স্টলের ভিতরে আছি। স্টলটি হচ্ছে পাঠক সমাবেশের স্টল, এবং সেই সাথে আমাদের সাথে একজন লেখকও আছেন, দ্রাবিড় সৈকত। আমরা তার সাথে আসলে কথা বলবো, এবং তার একটি বই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন বই, কুত্রাপি অবিনশ্বর, এবং তার পাশে কিন্তু আরও একটি বই আছে, বিকশ্বর কুত্রাপি। তার মানেই কিন্তু আসলে পাঠক বুঝে নিচ্ছে যে এই বইটি অবশ্যই সিরিজ। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই কুত্রাপি সিরিজের গল্পটা। কুত্রাপি সিরিজ হলো আসলে একটা এক্সপেরিমেন্টাল কবিতার সিরিজ। মূলত বাংলা কবিতা আমরা বলবো যে গত 100 বছরেই একটা নির্দিষ্ট ফর্মে আছে, যেমন জীবনানন্দীয় ফর্ম, ওইটাকে আসলে ঠিক ওভারকাম কেউই করতে পারে নাই, ওই একই ধরনের কবিতার প্যাটার্নে চলছে। ফলে আমার মানে ভাষাকর্মী হিসেবে আমার মনে হলো যে কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করা দরকার। তাই মানে এইখানে ব্যাপক আকারের এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্টটা বেসিক্যালি ফর্মের উপরে, যে বাংলা কবিতার যেমন রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ যেভাবে আলাদা, কিংবা জীবনানন্দ থেকে নজরুল যেভাবে আলাদা, এদের থেকে ঈশ্বর গুপ্ত যেভাবে আলাদা, কিংবা তার থেকে মধুসূদন যেভাবে আলাদা, বাংলা কবিতা কিন্তু গত 30-এর দশক থেকে, মানে 1930 থেকে এই প্রায় 2026, এই 100 বছরে জীবনানন্দকে ছাড়িয়ে যেতে পারেনি। ফলে বাংলা কবিতার একটা স্থবিরতা আছে। হ্যাঁ, সবাই অনেকেই নানান রকম ভাবেই লিখছে, ভালো লিখছে, কিন্তু ভাষা তো এইভাবে আগায় না। এটা তো এক ধরনের স্থবিরতা। হয়তো কবিরা জনপ্রিয়তা পাচ্ছেন, খুবই প্রচলিত ফর্মে লেখার একটা আনন্দ আছে, সেটা হলো আপনার খুব সহজেই পাঠকপ্রিয়তা পাওয়া যায়। এক্সপেরিমেন্টাল কবিতার সমস্যা হলো পাঠকপ্রিয়তা পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পাঠক এটা সাধারণত ধরবে না। আপনি দেখবেন যে নামও কিছুটা আলাদা, যে বিকশ্বর কুত্রাপি, মাত্র এর আগের সিরিজটা, প্রথম কবিতাটার বইটার নাম ছিল কদাচিৎ কুত্রাপি। কদাচিৎ কুত্রাপি মানে হলো কুত্রাপিটা মাত্র শুরু হচ্ছে, তারপরে হলো বিকশ্বর কুত্রাপি। কদাচিতে আছে 204টা কবিতা, তারপরে হলো বিকশ্বর কুত্রাপি। বিকশ্বরে আছে 205 থেকে 211 পর্যন্ত, আর 504 পর্যন্ত, 504। আর কুত্রাপি অবিনশ্বরে আছে 505 থেকে 1009 পর্যন্ত, মানে হলো 504টা কবিতা আছে। ফলে এইটা একটা হিউজ কাজ, এবং বইয়ের কলেবরও অনেক বেশি, প্রায় 18 ফরমার বই। তো এখানে এক্সপেরিমেন্টটা হয়েছে বড় আকারে করার কারণ হলো এটা পাঠক বাজিয়ে দেখতে পারবেন, যে ভালো মন্দ নানান রকম ধরন, নানান রকম স্বাদ, কিন্তু এটার একটা ফরমেশন আছে। সেটাকে আমরা খুব সহজভাবে যদি বলি, এটা একেবারে কমপ্লিট পোস্ট মডার্ন ফর্ম। যেমন ভাষার শক্তি আছে, ভাষার শক্তিকে আমরা ব্যবহার করি না। আমরা কবিরা যে যা করি সাধারণত ভাষাকে কন্ট্রোল করি, কিন্তু ভাষার নিজস্ব একটা প্রাণ আছে, সজীব ভাষার একটা ব্যাপার আছে। আমরা এটা দেখতে পাই, আমরা যখন নানানভাবে ভাষা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিন্তু ওইটা খুব ক্লিক করে, ওইটা খুব কাজ করে পাঠকের মনে, কিংবা যারা শুনছেন তাদের মনে। সুতরাং ভাষার যে একটা ক্ষমতা, আমাদের প্রাচীন সাহিত্যে আছে শব্দই ব্রহ্ম, মানে শব্দই শব্দ, শব্দ মানে সব যে দেয় শব্দ। তো লিঙ্গুইস্টিক্স নিয়েও প্রচুর কাজ পৃথিবীতে হচ্ছে, কিন্তু বাংলা ভাষার একটা অসীম ক্ষমতার ব্যাপার আছে, সেই ক্ষমতাটাকে কিছুটা এখানে ধরার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে বইটা একটু দেখছিলাম, তো এখানে আছে দেখলাম যে প্রাচীন ও আধুনিক কবিতার সাথে সাদৃশ্য খুবই সামান্য। তো আসলে পাঠকরা ঠিক কতটা হোঁচট আসলে খাবে? পাঠকরা যথেষ্ট পরিমাণ হোঁচট খাবেন, ফলে পাঠকরা পড়বেন না, এটা আমি কিছুটা জানি। কবিতা এমনিতেই মানুষজন পড়ে না, তারপরেও যে কয়েকজন পড়ে তাদের ভিতরেও আবার যখন পাঠক আরও কমে যাবে, এই ঝুঁকিটা আসলে নিতেই হয় লেখকের। যদি আসলে নতুন পথ তৈরি করতে হয়, তার একটু
অন্য রাস্তা দিয়েই যেতে হয়, যে রাস্তা খুবই অজনপ্রিয়। সুতরাং পাঠকের প্রতি আমার একটাই ব্যাপার থাকবে যে প্রচুর কবিতা, তো অনেক কবিতা, এই জন্যই অনেক কবিতা দেওয়া, যেন আপনারা পড়ে দেখতে পারেন যে ভালো মন্দ আপনার যাচাই করার অপশনটা ইউজ। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এখন তো আসলে বলে যে এই শহরে আসলে কবিদের সংখ্যা আর কাকেদের সংখ্যা সমান সমান, কারণ যে কেউ আসলে এখন কবিতা লিখে ফেলছে, কিন্তু এই যে বিকর্ষর কুত্রাপি বা কুত্রাপি অবিনশ্বর, এর এক একটি কবিতা লিখতে আসলে কতটা সময় ব্যয় হয় আপনার? আসলে আমি সময়ের আগে বলতে চাই, আপনি যেটা বলেছেন যে এটা খুবই প্রচলিত, যে ঢাকা শহরের কথা যদি বলা হয় কাকের থেকে কবির সংখ্যা বেশি। এইটা আসলে একটা টোটাল শিল্প সম্পর্কে মিসকনসেপশনের একটা বহিঃপ্রকাশ। কারণ হলো কবিতা একটা শিল্প, সুনির্দিষ্ট শিল্প, সেটার কিছু কারিগরি দিক আছে, আপনি ছন্দ বলেন, ব্যঞ্জনা বলেন, এইটার কিছু ব্যাপার আছে। এখন আমরা যারা বাংলা ভাষায় কথা বলতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট আছে, একটা কিছু লিখে ভাবি কবিতা, তো সেটা তো কবিতা হয় না। সুতরাং এবং এখানে প্রকাশকেরও দায় আছে। প্রকাশকের দায়, প্রকাশকরা সাধারণত, কবি তো সাধারণত হন না, সুতরাং প্রকাশকরা কতটুকু দায় নেবেন আমি জানি না। আমি প্রকাশকের দায় এখানে খুব বেশি দিতে চাই না। যারা কবিতা লিখতে আসেন অন্তত তাদের জানা উচিত, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। জীবনানন্দ দাশ বলেছিলেন, এটা খুবই বিখ্যাত, কিন্তু এমনি বলেনি। জীবনানন্দ দাশ দেখেছেন এই কাকের থেকে বেশি, সুতরাং জীবনানন্দ দাশ ভেবেছেন অন্তত এই কথাটা বলা উচিত। সুতরাং আমি মনে করি কবিতা একটা অনেক সিরিয়াস শিল্প, ভাষার কাজ, ভাষাকে এগিয়ে নেওয়ার কাজ। আপনি ভাবেন তো, রবীন্দ্রনাথ যদি না থাকতেন তাহলে বাংলা ভাষা কি আগের মতোই থাকতো? রবীন্দ্রনাথ অনেক দূর সামনে নিয়ে গেছেন। এরকম সব লেখকরাই কিছু 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 করছেন। এক একজন হয়তো অনেক বড় জাম্প দিতে পারে, যেটা জীবনানন্দ দিতে পেরেছেন। তো সুতরাং ওই কথাটা সঠিক না যে কবির সংখ্যা বেশি। কবি না, অনেকেই বই ছাপাচ্ছেন। সেটাই। তবে আমি একটি কথা বলতে চাই যে হিমি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এটি হচ্ছে 3 নম্বর বই, এটি হচ্ছে 2 নম্বর বই, কিন্তু প্রথম এডিশন যেটা, প্রথম বই যেটা কুত্রাপির, সেই বইটি কিন্তু নেই। কারণ তিনি বলছিলেন যে পাঠক আসলে পছন্দ করছে কিনা, কিন্তু যেটা ছাপা হয়েছিল সেই ছাপা শেষ। তার মানে পাঠক পছন্দ করছে, এবং পাঠক আরও পছন্দ করুক, বিকর্ষর কুত্রাপি থেকে কুত্রাপি অবিনশ্বরে চলে আসুক। ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। এবং এই সময় আমাদের সাথে আরও একজন লেখক আছেন, তবে এবার বইটি বাংলায় না, এবার বইটি ইংলিশের বই। হিমি, চলে আসতে পারেন আপনি আমার কাছে। এবং আমাদের সাথে আছেন একজন ডক্টর শাফকাত ফারুক। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিলিমানজারো থেকে কবে আসছেন আপনি? আচ্ছা, আমার এই অভিযানটি হচ্ছিল 2022-এর 28শে জুলাই হচ্ছিল আমার অভিযানটি হয়েছিল। আর তখনকার হচ্ছিল গল্পটাই আমার ছিল এত দীর্ঘ সময় ধরে হচ্ছিল লেখা, এবং এবারের বইমেলায় আমার হচ্ছিল প্রকাশ করা। এবং এই যে আপনি বলছেন মাউন্ট কিলিমানজারোস হিডেন ফায়ার, হ্যাঁ, হিডেন ফায়ারটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, হিডেন ফায়ারটা হচ্ছিল দেওয়ার কারণই এখানে, কারণ আমার এই অভিযাত্রাটা হচ্ছিল প্রতিটা মানুষ, পাঠকদের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি যে একটা সংগ্রাম, একটা হচ্ছিল আত্ম অন্বেষণের হচ্ছিল গল্প, এবং আশার একটা হচ্ছিল নিরূপণ, যে তারা হচ্ছিল মানে অবশ্যই হচ্ছিল এই বইটা হচ্ছিল পড়ার পর তারা সবসময় হচ্ছিল মানে হচ্ছিল জাগ্রত থাকবে, যে এইটা শুধুমাত্র আমি পর্বতারীদের জন্যই শুধু হচ্ছিল বইটা না, এই বইটা হচ্ছিল আমার সকল পাঠকদের জন্য, বিশ্বজুড়ে সকল পাঠকদের কাছে আমি একটা বার্তাই শুধু হচ্ছিল পৌঁছাতে চাই, যেটা কিনা হচ্ছিল যে কখনোই হচ্ছিল মানে আশা ছাড়া যাবে না, কখনো হচ্ছিল নিরুপায় হওয়া যাবে না, সব সময় হচ্ছিল সংগ্রামী হতে হবে, সব সময় হচ্ছিল তাকে জাগ্রত থাকতে হবে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে পাহাড় থেকে আসলে সমতলটা কেমন লাগে? মানে পাহাড় বেশি সুন্দর নাকি সমতল বেশি সুন্দর? আমি যদি বলতে যাই, দুটোই হচ্ছিল, দুদিক থেকে হচ্ছিল অনেক সুন্দর। আসলে আমি যদি সমতলে দেখি, সমতল সমতলের মতোই সুন্দর, এবং পর্বত পর্বতের মতোই সুন্দর, এবং দুটোকে কখনোই হচ্ছিল মেলানো যাবে না। এবং যদি আমার কাছে যদি বলেন, যেহেতু আমি একজন পর্বতারোহী, একটু তো ওখানে একটু থাকেই আমার মানে আশা থাকেই যে আমি অবশ্যই বলবো যে পর্বতটা আসলে অনেক সুন্দর। এবং আমি যদি পর্বতের উপর থেকে যখন চূড়া থেকে যখন নিচটা দেখি, সমতলটা তখন হচ্ছিল দেখা যায় যে আমি একটা কোনো একটা হচ্ছিল মানে পর্বতের যদি বেস ক্যাম্পে যাই বা একটা চূড়ায় যাই, চূড়া থেকে দেখতে আসলে কেমন পৃথিবীটা অসম্ভব সুন্দর। আচ্ছা, আপনি যদি একটা ঘর বানান তাহলে সেই ঘরটা কোথায় বানাবেন, সমতলে নাকি পাহাড়ে? আমাকে যদি বলেন, অবশ্যই আমি হচ্ছিল চেষ্টা করবো যে পাহাড়ে তৈরি করার জন্য। তার মানে আমরা আসলে যেখানে খুব বেশি যাই না সেই জায়গার প্রতি আমাদের ভীষণ রকম টান থাকে, সমতল থেকে পাহাড়ের প্রতি টান থাকে, আর যখন পাহাড়ে যাই তখন সমতলের প্রতি টান থাকে। যে অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন।
এবং এই যে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং ঘুরতে যেয়ে তারা সেই জায়গায় যে দেখে আসলো, যে অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতাটা কিন্তু তারা এই যে বইয়ে শব্দ চয়নের মধ্যে লিখে ফেলছে। তাদের স্বাদগুলো কিন্তু তারা তাদের হাতের কলমের কালিতেই ফুটিয়ে তুলছে, এবং যেই স্বাদগুলো আসলে আমরা বইমেলায় এসে বইগুলো নিয়ে আমরা সেই স্বাদটা গ্রহণ করতে পারি, যারা আমরা যেতে পারি না। এটা 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 ভালো বলেছেন। এবং এরকম অসংখ্য বই কিন্তু আসলে বইমেলায় আছে, যে বইগুলো পড়ে আমরা আসলে এই পৃথিবীটাকে জানতে পারি, আমরা বিভিন্ন পর্বত সম্পর্কে জানতে পারি, বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারি। এবং গতকাল তো আসলে একটা পরীক্ষা নিয়েছিলাম আপনার, আজকেও আর একটা পরীক্ষা নিতে চাই। গতকাল পাশ করেছিলেন, আমি জানি না গতকাল পাশ করেছি, দেখা যাক আজকে পাশ করতে পারি কিনা। আচ্ছা, আপনার কনফিডেন্স আমার মনে হচ্ছে আজকে একটু লো। তারপরেও আমি জানতে চাই যে গতকাল কতগুলো বই বের হয়েছে? আসলে গতকালকে বইয়ের সংখ্যাটা জানার থেকে বই মেলার পরিস্থিতিটা বেশি বিষণ্ণ ছিল। তবে গতকালকের পরীক্ষায় যেহেতু আমি পাশ করেছি, আজকের প্রশ্নটা পাল্টা আমি আপনাকে করতে চাই, আপনি বলেন ঠিক মানে একজন কতটা নতুন মানুষ বই যখন আসলে তথ্য এসেছে? জানে না, ঠিক তখন আসলে কিভাবে আরেকজনের উপরে দায়টা চাপানো যায় সেই খেলাটাই খেলে। যাই হোক, আমি বলে তার দিচ্ছি, চেয়ে বড় কথা হচ্ছে তথ্য পৌঁছানো। এখন আমি পৌঁছাই আর আপনি একই হলো, আপনিই পৌঁছান। গতকাল আসলে ঝড়ঝাপটা ছিল, বৃষ্টি ছিল, তার মধ্যেও প্রায় 277টি বই কিন্তু বইমেলায় এসেছে নতুন। এবং হিমি যেটা বলছিল যে বইমেলার বই, নতুন বইয়ের সংখ্যা এখনো 1,500 ছোঁয়নি, 1,500 কিন্তু পার হয়ে গেছে। গতকাল পর্যন্ত 1614টি নতুন বই বইমেলায় এসেছে, এবং কালকেও কিছু নতুন বই আসবে, আজকেও কিছু নতুন বই আসবে, হয়তোবা সেই সংখ্যাটা 2000-এ পৌঁছাতে পারে। আমরা চাই বইমেলা আর একদিন বাকি আছে, বইমেলায় আসুন এবং ঈদের উপহার কিংবা ঈদের সালামি এবার অন্য কিছুর পরিবর্তে বই হোক, সেটা আমরা চাই। ভালো থাকবেন। ভাষার ক্যানভাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।